ওয়েলকাম টু মানিকগঞ্জে আসছি, কিন্তু আমি সাধারণত যে বাইকিং ড্রেসে থাকি সেই ড্রেসে নাই। একটা ক্যাজুয়াল ড্রেস, একটা শার্ট, একটা গ্যাবার্ডিনের প্যান্ট আর জুতা। সাধারণত এই ড্রেসে আপনারা কখনোই দেখেন না, কারণ আমার বাইকিং ইউনিফর্মে হচ্ছে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যাড। সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরতে গেলেই। এখানে ঘুরতে আসি না মানিকগঞ্জে আসছি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে। এখন আপনারা একটু অবাক হইতে পারেন যে বুড়া বয়সে আবার কিসের ইউনিভার্সিটি। তারা আমার ব্যাপারে 100 জনের ভিতরে 99 জনই ভুল ইনফরমেশন জানেন। আসলে ভুল না, আপনারা আসলে জানেনই না, আমি তো বলিই না। যার কারণে এক একজন এক একটা ভেবে নিছেন যে আমি হয়তো অনেক সিনিয়র। তাছাড়া আমার অডিয়েন্সগুলো সবাই সিনিয়র, যার কারণে আমাকেও সিনিয়র মনে করে। আর আমি আমার ভিডিওতে কখনো ইয়ার্কি ফাজলেম এগুলো করি না, তো যার কারণে সকলে ধরেই নিছে যে আমি হয়তো অনেক সিনিয়র না জুনিয়র, সেটা পরে শেয়ার করতেছি। তো চলেন তাহলে, এখন চাকরি বাকরি ছাড়ার পরে আবার কেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম, আসলে ব্যাপারটা কি। আর যদি এতদিন পরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই তাহলে এত বছর চাকরি কিভাবে করছি, আসলে কি বিষয় আসে, সব কিছু আপনাদের মাঝে আজকে শেয়ার করবো। সাধারণত এই ব্যাপারগুলো কখনো শেয়ার করা হয় না। তো চলেন তাহলে ঢাকা থেকে জার্নিটা শুরু করি। জার্নি শুরু করতে করতে মানিকগঞ্জে এসে অ্যাডমিশন নিয়ে আবার ব্যাক করবো, ততক্ষণে আপনাদের গল্পটা বলা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পুরো গল্পটা। এখন বাজে হচ্ছে 8টা সকাল, আর আমি মানিকগঞ্জে যাচ্ছি লিমন ভাইয়ের সাথে। আর লিমন ভাই আমাকে হচ্ছে ইউনিভার্সিটিটার খোঁজ দিছে। হচ্ছে সেই লিমন ভাই, চিনছেন কিনা আপনারা? যশোরে আমরা যখন স্পেয়ার পার্টসের খোঁজে গেছিলাম, আমি ফয়সাল ভাই এবং লিমন ভাই, এটা হচ্ছে সেই লিমন ভাই, মানে আমাদের চাতুর মোটরস ফয়সাল ভাই ছোট ভাই। তো এই ইউনিভার্সিটির ব্যাপারে ইনফরমেশনটা এই ভিডিওটার লাস্টের দিকে বলবো। তো এখন বলি হচ্ছে অন্য ইতিহাস যদি শোনাইতে যাই, একটু প্রথম থেকে শুরু করতে হবে। এসএসসি দেই 2014 সালে এবং এইচএসসি দেই 2016 সালে। দুইটায় আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, দুইটাতেই হায়ার ম্যাথ ছিল। তো রেজাল্টটা মোটামুটি ভালো ছিল, দুইটা মিলিয়ে 8.5 পয়েন্টের উপরে ছিল। তারপরও আমি ঢাকায় চলে এসে 2016-তে কোনো প্রকার পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো টেস্ট দেই নাই। মাত্র কারণ শুনলে আপনারা হয়তো আমাকে বোকা বলবেন। কারণ ছিল আমি অনেক আগে থেকেই নিজের টাকায় নিজে চলার একটা অভ্যাস ছিল। ক্লাস 8 থেকেই আমি ইনকাম করি। বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাকরি বাকরি কাজকর্ম করা হয়েছে টাকা ইনকামের জন্য, এবং সেটা দিয়েই চলতাম। যদি এখন একটা গভর্নমেন্ট ইনস্টিটিউটে হচ্ছে অ্যাডমিশন নেই বা সুযোগ হয়ে যায় আমার, তো সেক্ষেত্রে তো আমাকে কড়াকড়িভাবে ক্লাস করতে হবে, এবং সেক্ষেত্রে আমি চাকরি করতে পারবো না। আর ঢাকায় ওই ক্লাস করে বা পড়াশোনা রানিং রেখে যে পার্ট টাইম চাকরি করব, ওই চাকরির টাকায় না আমার পোষাবে না। আগে থেকেই নিজে চলার অভ্যাস করে ফেলছি। তো যার কারণে আমি কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো টেস্ট দিলাম না। আমি একটা কাজ করলাম, টেকনিক্যালের উপরে খুব নেশা ছিল। তো আমি আবার এইচএসসি করার পরে আবার ডিপ্লোমা ভর্তি হলাম, যেখানে আমি এসএসসি করেই ডিপ্লোমা ভর্তি হতে পারতাম। ডিপ্লোমা ভর্তি হলাম, ভালো কথা। ঠিক ওই সময় ওই অবস্থায় আমি আরেকটা কোর্স শুরু করলাম, অটোমোবাইলের উপর একটা প্র্যাকটিক্যাল কোর্স শুরু করলাম, যেটা হচ্ছে খুবই কার্যকরী ছিল। তো দুইটা একসাথে কন্টিনিউ করতে করতে আমি চাকরিও করতেছিলাম তখন, কারণ আমি যে ডিপ্লোমাটায় ভর্তি হয়েছিলাম ওটা একটা প্রাইভেট ডিপ্লোমা। ওখানে পড়াশোনার চাপ নাই বললেই চলতো, ক্লাসও খুব একটা করা লাগতো না, যেহেতু প্রাইভেট ইনস্টিটিউট। তো এই সুযোগটা কাজে লাগিয়ে আমি চাকরি বাকরিও করা শুরু করলাম। ঝামেলা হইলো যে একটা সেমিস্টার কমপ্লিট করার পর আমি বুঝলাম যে 4 বছর পর ডিপ্লোমা করে ওই ডিপ্লোমা দিয়ে আমি কবে চাকরি করব আর কবে নিজে চলবো। আমি মনে হয় আমার টাইম নষ্ট করতেছি, টাকা নষ্ট করতেছি। আমার কাছে মনে হয়েছে, মানে বাংলাদেশে যে এডুকেশন সিস্টেমগুলো দেখে আমার কাছে নিজেকে একদম হাস্যকর মনে হয়েছে। শ্যামলীতে একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, এখন আর নাম না বলি। তো যাই হোক, এটা প্রতিষ্ঠানের দোষ দিব না, বাংলাদেশের সমস্ত ডিপ্লোমাগুলো এরকম। খোঁজখবর নিলে সবার কাছ থেকে রেজাল্ট এরকমই আসে। হাতে গোনা কয়েকটা কলেজ আছে যেখান থেকে ডিপ্লোমা করলে আসলেই কিছু শেখা যায়। যতগুলো আছে সবই শুধুমাত্র নামে ইঞ্জিনিয়ারিং, কাজে কোনো ইঞ্জিনিয়ারিং নাই। এটা তো পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিংটা এক সেমিস্টার কমপ্লিট করার পরে ছেড়ে দিলাম। যে কোর্সটা করতেছিলাম অটোমোবাইলের উপরে, সেই কোর্সটা কন্টিনিউ করলাম। সেই সময় আমার একটা ভালো জায়গায় চাকরি হলো, সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। অনেকে নাম শুনছেন, যেটা হচ্ছে একটা স্বপ্নের চাকরি অনেকের কাছে, কিন্তু আমার চাকরিটা কোনো স্বপ্নের চাকরি ছিল না, কারণ আমি একটা থার্ড পার্টির আন্ডারে এয়ার কন্ডিশনারের রিপেয়ার সেকশনের সুপারভাইজার হিসেবে কাজ করতাম ওই কোম্পানিতে। এটা হচ্ছে মহাখালীতে, এখানে চাকরি করতাম। এদিকে আমার কোর্স চলতেছে, তো দুইটা মিলে আসলে সময় দিতে পারতেছিলাম না। তো তারপরে ওই চাকরিটাও ছেড়ে দিলাম, কোর্সটা কমপ্লিট করলাম। কমপ্লিট করতে না করতেই ইন্টারভিউতে আসলো বিভিন্ন কোম্পানি থেকে। এনার্জি প্যাক থেকে আসলো, এনার্জি প্যাক হচ্ছে যারা এই যে ট্রাক বানায়। টাটা থেকে ইন্টারভিউ দিতে আসলো, হোন্ডা থেকে ইন্টারভিউ নিতে আসলো। তো আমার জব হয়েছিল বেসিক্যালি দুইটা কোম্পানিতে, একটা হচ্ছে টাটা, একটা জায়গায় জব হলো সেটা হচ্ছে হোন্ডাতে ইন্টারভিউ দিয়েছিলাম 30 জন। তার ভিতরে আমাদের হচ্ছে চান্স হয় হচ্ছে 5 জনের। হোন্ডা থেকেও ডাকলো, টাটা থেকেও ডাকলো। তো আমার ন্যাশনাল আইডি কার্ড তখন আমি ইচ্ছা করে করছিলাম না, বিধায় টাটাতে আমি জয়েন করতে পারলাম না। আর টাটার প্রতি আমার আসলে আকর্ষণও কম ছিল। পরবর্তীতে আমি হোন্ডাতে আকর্ষণ থাকার কারণে হোন্ডাতেই জয়েন করি, এবং হোন্ডাতে আমাকে নেয়। ন্যাশনাল আইডি কার্ড না থাকা সত্ত্বেও আমি হোন্ডাতে জয়েন করতে পারি। অটোমোবাইল কোর্স থাকার কারণে হোন্ডাতে চাকরি করা শুরু করলাম, এবং চাকরি করতে করতে হোন্ডার একটা প্লাস পয়েন্ট ছিল
আমি জানি না বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান আছে কিনা যে আপনার সার্টিফিকেট দরকার নাই, আপনি ধরেন আমি অটোমোবাইল সেক্টর থেকে তাদের ওখানে ঢুকলাম না, আমি সারা বাংলাদেশের কান্ট্রি হেড পর্যন্ত হইতে পারবো যদি আমার স্কিল থাকে। হ্যাঁ, হয়তোবা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনাকে অনেক বড় প্রমোশন দিবে, কিন্তু আলটিমেটলি আপনাকে একটা সার্টিফিকেট সাবমিট করতেই হবে তাকে। কিন্তু ওখানে আপনাকে কোনো সার্টিফিকেট সাবমিট করতে হবে না, যদি আপনি স্কিল দেখিয়ে প্রমোশন নিতে পারেন তবে আপনার জন্য সারা বাংলাদেশ না ওয়ার্ল্ডে হোন্ডার হেড হওয়ার মতন আপনি সুযোগ পাবেন। হোন্ডা হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান ছিল। পরে ইতিহাস তো আপনারা জানেনই, টানা 16, 17, 18, 19, 20 4 বছরের মতন আমি হচ্ছে হোন্ডাতে জব করলাম। ইঞ্জিনিয়ারিং ছেড়েই দিলাম। এই যে জব করতেছিলাম, এই জবে আমি অনেক কিছু শিখছি এবং ওই জব করা অবস্থায় আমি প্রথম ইউটিউব চ্যানেল খুললাম যে আমি অটোমোবাইল রিলেটেড ইনফরমেশন মানুষকে দিব। যেহেতু আমার 2 হুইলার 4 হুইলার একসাথে ছিল ট্রেনিং, তো চিন্তা করছিলাম প্রথমে 4 হুইলার দিয়ে শুরু করছিলাম। পরে দেখলাম যে আমি জব করি 2 হুইলারে, কিন্তু 4 হুইলার ইনফরমেশন দিয়ে কী হবে। পরবর্তীতে শুরু করলাম মোটরসাইকেল নিয়ে টেকনিক্যাল ব্যাপারে কাজকর্ম এবং সেটা কন্টিনিউ করতে 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 তারপরে তো আপনারা জানেনই বর্তমানে আমি জব ছেড়ে দিয়েছি 2020-এর ডিসেম্বরে এবং তারপর থেকে আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছি। পাশাপাশি চাঁদপুর মোটরস অ্যান্ড বাইক কেয়ার, সেখানে আমার বিজনেস শেয়ার আছে অলরেডি, সেটাও জানেন আপনারা। তো এই তো আমার লাইফ। এবং আমি মূলত চাকরি ছাড়ছিলাম, সেটাও হয়তো বা বলছি আপনাদেরকে, স্বাধীনতার জন্য। তো সেই স্বাধীনতা পাচ্ছি, ঘোরাঘুরি পছন্দ করি, বাইক পছন্দ করি। তো আমার যা পছন্দ আমি আমার লাইফটাকে সেই দিকে নিয়ে গেছি, যাতে করে আমার কোনো কাজকর্মে, সাধারণ চলাফেরা, জীবনযাত্রায় কখনো বাধা সৃষ্টি না হয়। তবে আমি হোন্ডাতে জয়েন করার সাথে সাথে এমন একটা প্রতিষ্ঠান খুঁজতেছিলাম যেখান থেকে আমি অটোমোবাইলে বিএসসি করতে পারবো। যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, শখ অনেক আগে থেকে, এখন আমি যে বিএসসি কমপ্লিট করে সেটা দিয়ে চাকরি করব বা ওই সময় যে চাকরি করতাম এরকম কোনো ইচ্ছা ছিল না। কারণ অলরেডি আমি চাকরি ছেড়ে দিছি এই কারণেই যে আমি কোনোদিন আর চাকরি করবোই না। দরকার হলে ভাই ঢাকা শহরে বাদাম বেচবো, তাও চাকরি করবো না। এটা আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন। আসলে চাকরির প্রতি আমি বিরক্ত, আমি আসলে স্বাধীনতায় বিশ্বাসী এবং আমি মনে করি যদি ওইরকম ব্যবসা বাণিজ্য করা যায় তাহলে স্বাধীনভাবে থাকা যায়। যদিও ব্যবসায় কিন্তু অনেক বেশি সময় দিতে হয়, কিন্তু স্বাধীনতা আছে। যেমন ধরেন আমি আগে 8 ঘন্টা ডিউটি করতাম হোন্ডাতে থাকা অবস্থায়, আর এখন আমি ইউটিউব, ফেসবুক সব মিলিয়ে আমি টাইম দিই 18 ঘন্টার উপরে। কখন দিন, কখন রাত, কখন ঘুমাই তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু তারপরও আমি স্বাধীন, আমার কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এটা ভিন্ন ব্যাপারে চলে গেলাম, আসল পয়েন্টে ফিরে আসি। তখন থেকে ইচ্ছা ছিল অটোমোবাইলে বিএসসি করবো, যার কারণে আমি বসেছিলাম যে বাংলাদেশে অটোমোবাইলের বিএসসি আসলে তখন আমি ভর্তি হব। তো 2016 সালের পরে 1 বছর গেল আমার ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে এবং ট্রেনিংয়ের পিছনে। তারপর থেকে আমি বসেছিলাম যে আমি অটোমোবাইলে বিএসসি করব এবং অপেক্ষা করতে 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 আজকে 2022 সাল। এতদিন পর্যন্ত আমি অপেক্ষাই করছি যে যখনই বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে অটোমোবাইলের বিএসসি ইঞ্জিনিয়ারিং চালু হবে আমি সাথে সাথে ভর্তি হয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় এই 2022 সালে এসেও আর অপেক্ষা করতে পারতেছি না। দেখতেছি কোনো প্রতিষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়ারিং এখনও বাংলাদেশে অটোমোবাইলের উপরে চালু হয় নাই এবং অদূর ভবিষ্যতে কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। বললাম যে আমার লেখাপড়ার ভিতরে অনেক বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। যদিও আমি এখন ইনকাম করতে পারতেছি, কিন্তু তারপরও একটা সার্টিফিকেটের অন্যরকম মূল্য আছে। তো যার কারণে হচ্ছে আমি লিমন ভাইয়ের মাধ্যমে খোঁজ পাইলাম মানিকগঞ্জে এনপিআই, নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমি ত্রিপলিতে এখানে অ্যাডমিশন নিতে যাচ্ছি আজকে। আর ত্রিপলিতে নেওয়ার কারণ হচ্ছে মেকানিক্যালে নিতাম, কিন্তু এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্ট নাই। আর যদি বলেন তাহলে ঢাকার ভিতরে কেন ভর্তি হইলাম না, আসলে আমি যে ভর্তি হব, আমি যে স্টাডি করব, আমার প্রফেশন বাদ দিয়ে তো আমি স্টাডি করতে পারবো না। আমার প্রফেশন আমার জায়গায় রেখে তারপরে আমাকে স্টাডি করতে হবে। তো দেখলাম যে এর ভিতরে অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেগুলোতে অনেক খরচ, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেগুলোতে অনেক ক্লাস করতে হবে, অনেক সময় দিতে হবে। কিন্তু এই একটা প্রতিষ্ঠান যেখানে আমি শুক্রবারে ক্লাস, শুক্রবারে পরীক্ষা, সব কিছু শুক্রবারে দেওয়ার সুযোগ পাচ্ছি এবং খরচটাও অনেক কম এবং এখানের যে টিচাররা তারা অনেক ফ্রেন্ডলি। লিমন ভাই অলরেডি মালয়েশিয়া থেকে ডিপ্লোমা করে এসে উনি বর্তমানে ঢাকা বউয়ের সাথে জব করতেছে। তো উনিও কিন্তু এখানে বিএসসি করতেছে শুধুমাত্র এই কারণে যে উনি চাকরি বাদ দিয়ে তো এখন পড়ালেখা করতে পারবে না। আবার যে চাকরি করা অবস্থায় উনি শুক্রবারে টাইম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। অলরেডি ওনার ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যাবে। তো এই সুযোগটা দেখলাম যে আমি তাহলে এত সুযোগ আমার জন্য, প্লাস হচ্ছে আমি বিএসসি করতে পারতেছি শান্তিমতো, তাহলে কেন করব না।
যার কারণে হচ্ছে এত দূর মানিকগঞ্জে এসে ভর্তি হলাম। এর আগে ঢাকার ভিতরে, ঢাকার আশেপাশে, এমনকি চট্টগ্রামেও এরকম একটা প্রতিষ্ঠানের খোঁজ করছি, কিন্তু আমার সাথে মিলে যায় সব দিক থেকে। এরকম কোনো প্রতিষ্ঠান আমি কোথাও পাই নাই, এটা পাইলাম বিধায় এইখানে হচ্ছে আমি ভর্তি হইলাম। এই হচ্ছে ঘটনা। তো চলেন আগাই। এই মানিকগঞ্জের এই রাস্তা ধরে আগাচ্ছি। এই রাস্তাটা আমি আগে কখনো ঢুকি নাই, এটা মনে হয় সিংগাই রোড বলে। তো ভর্তি কমপ্লিট করি, তারপরে আবার কথা হবে। মিশন নিয়ে চলে আসলাম, সব কমপ্লিট। আগামী জুলাই মাসের 15 তারিখ থেকে আমার ক্লাস শুরু হবে মানিকগঞ্জে। সমস্যা নাই, মানিকগঞ্জের ভাই ব্রাদার যারা আছে সকলের সাথেই দেখা হবে। আমার ক্যাম্পাস হচ্ছে আপনার মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের অপোজিটে, অর্থাৎ ঢাকা থেকে পাটুরিয়ার দিক যাইতে হাতের ডান পাশে NPI, নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি 4 বছর যদি বেঁচে থাকি তাহলে মানিকগঞ্জ আসা হবে। মানিকগঞ্জের সাথে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেল। এতদিন ওই গজারিয়ার ওইদিকে থেকে চাকরি করে ভালো সম্পর্ক হয়েছে, গাজীপুরে থাকছি ওইদিকে ভালো সম্পর্ক হয়ে গেছে, আর মানিকগঞ্জে আসলাম, এখন মানিকগঞ্জের সাথে ভালো সম্পর্ক হবে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই রূপগুলো এত সুন্দর, মানিকগঞ্জ, গজারিয়া, তারপরে গাজীপুর, এই ঢাকার এই সাইডগুলোর রূপ এত সুন্দর। সারা বাংলাদেশের থেকেও এই জায়গার এলাকাগুলো মনে হয় গুছানো গাছানো। আপনি দেখবেন বাড়ি ঘর, গাছপালা, ফসলের জমি সব কিছু মনে হচ্ছে একদম সাজানো গুছানো, অনেক সুন্দর লাগে। আর মানিকগঞ্জ তো নতুন একটা রূপ দিছে, পুরা এখন শাক সবজি চাষ করে গাছপালা পুরো ভরপুর, মানে ভালোই লাগে। যাই হোক, বিভিন্ন জায়গা মানিকগঞ্জের ঘুরবো আগামী 4 বছর এই ক্লাস করার মাধ্যমে, মানে ক্লাস করার সুতা দিয়ে ঘুরবো। আসলে আমার মূল উদ্দেশ্য সব জায়গায় ঘোরাঘুরি। বাহ, গাড়িটা তো সুন্দর, ইয়েলো কালারের, মড করা, চোস। আর এই সিংগাইরের এই রোডটাও ভালো লাগছে। আমি মানিকগঞ্জ সাভার হয়ে ওদিক থেকে আসতে যে কি কষ্ট রে ভাই। আর এই রোডটা একটু মানে বেপরোয়া, বেপরোয়া বলতে আপনার বড় গাড়ি, হেভি ভেহিক্যালগুলো নাই, ছোটোখাটো ট্রাক ছাড়া আর এই স্থানীয় বাসগুলো ছাড়া। বাট অটোরিকশা আছে, সিএনজি আছে, আর হচ্ছে আপনার ব্যাটারি চালিত যে ইয়াগুলো ওইগুলো আছে। এই যে কি বলে এটা, গেলাম বইলা, এটাই তো অটো, হ্যাঁ ব্যাটারি চালিত অটো যেটা, এইগুলো আছে। এগুলো থেকে একটু সাবধানভাবে চলতে পারলে অসাধারণ সুন্দর রাস্তা। রাত চালানো যাবে না, তবে আশপাশের পরিবেশ দেখে সুন্দরভাবে নিজের মতো করে এনজয় করা যাবে। মানিকগঞ্জের পরিবেশ সুন্দর, এটা আগে থেকেই জানতাম, কিন্তু এর জন্য ড্রোন নিয়ে আসছিলাম, ম্যাভিক 2 Pro, এই যে ড্রোনের ব্যাগ। কিন্তু সমস্যা হলো আসলে আমি না ড্রোন ফুটেজ নিতে পারি না, কারণ আমার আসলে ড্রোন উড়ানোর প্র্যাকটিস নাই। ফয়সাল ভাইয়ের ড্রোন, এটা পরে থাকতে থাকতে ব্যবহার না করতে না করতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কয়েকবার ব্যবহার করার জন্য উদ্যোগও নিয়েছিলাম, কিন্তু ড্রোনটা অনেক বড় এবং ভারী, যার কারণে পরিবহনের সমস্যা হয় দেখে এটা আমি সবসময় সাথে রাখি না। মানিকগঞ্জের পরিবেশ সুন্দর ভেবে নিয়ে আসলাম, কিন্তু আসলে ফুটেজ নিতে পারতেছিলাম না। আর ড্রোনটা বেশি দূরে নিতে পারতেছি না, আমার ভয় লাগে, কারণ আমি আসলে বললাম না প্র্যাকটিস নাই। উড়ানোটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি উড়াবেন তত আপনার হাত ক্লিয়ার হবে, তত আপনি আত্মবিশ্বাসী হবেন। মানে একবার যদি ড্রোন হারাইয়া যায় বা আপনি যদি জায়গা মতো নিয়ে না আসতে পারেন, এটা কিন্তু যেন তেন খেলা কথা না, খুব কঠিন আছে। তো যার কারণে অল্প একটু উড়াইছিলাম, কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য থাকা সত্ত্বেও ফুটেজগুলো নিতে পারি নাই। যাই হোক, আস্তে আস্তে প্র্যাকটিস হবে, হাত ক্লিয়ার হবে। এরপর যে কয়বার আসবো ইউনিভার্সিটিতে প্রতিবার ড্রোন নিয়ে আসবো, একবার করে প্র্যাকটিস করবো, বেশি না 20 মিনিট করে প্র্যাকটিস করলেই আমার হাত একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং ভবিষ্যতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ উপহার দিতে পারবো আশা করা যাচ্ছে। কারণ এই দেখেন না কি সুন্দর পরিবেশ, কিন্তু ফুটেজ নিতে পারলাম না। শুনলেন তো আমার কাহিনী। আমি কিন্তু অনেক সিনিয়র না, অনেক বয়স্ক মানুষ না ভাই। আমার এখন 23 চলে, 23 বছর চলে। আমি এই 23 বছরে অনেক চাহিদা আমার জীবনে পূরণ করে ফেলছি। মানে যে শখটা আমার থাকে 18 থেকে 23 বছর বয়সের ভিতরে, সেই শখটা ম্যাক্সিমামটা আমি পূরণ করে ফেলছি। এবং আসলে আমাদের বেঁচে থাকার জন্য অনেক বড় চাহিদা নাই, অল্প অল্প চাহিদাগুলো না আমাদের জীবনকে সুন্দর করতে পারে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে 16 থেকে 22 এই 6 বছরে আমি আমার জীবনে আমি একজন হয়তোবা ভালোভাবে লেখাপড়া করলে একজন ডাক্তার হইতে পারতাম, একজন ইঞ্জিনিয়ার হইতে পারতাম, তারপরে হচ্ছে একজন সরকারি কর্মকর্তা হইতে পারতাম, তাহলে আমি সময়টা নষ্ট করলাম না। কিন্তু সকলে যে
এক ধাজে চলবে, সকলে যে তার জীবনে একটা ধাজে নিয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। অনেকে আছে না স্রোতের বিপরীতে চলে। তো ধরে নেন আমি স্রোতের বিপরীতে চলা মানুষ। হ্যাঁ মানছি, আমি যদি ভালোভাবে লেখাপড়া করতাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইতাম, তাহলে এখন আমার জীবন চেঞ্জ হয়ে যেত। বিশ্ববিদ্যালয় থেকে বের হলে বা বড় বড় ইউনিভার্সিটি থেকে যদি বের হইতে পারতাম, অথবা বিদেশে পড়াশোনার জন্য যদি স্কলারশিপ পাইতাম, আমার লাইফ চেঞ্জ হয়ে যেত, টাকা পয়সায় ভরপুর হয়ে যাইতো। কিন্তু কথা হইলো এই 18 থেকে 23 বছর বয়সের ভিতরে আমার জীবনে যে ছোট্ট ছোট্ট চাহিদা, এই যে বান্দরবনের পাহাড় উপরে গিয়ে তাবু করে থাকবো, এটা আমার কাছে ভাই আমেরিকাতে পাড়ি জমানোর থেকে অনেক বড় কিছু। কারণ এই সময়টা মানে এই বয়সটায় যে চাহিদাটা আমার জীবনে আসছে সেটা আমি পূরণ করে ফেলছি। এর থেকে আপনি কি চান আর? এখন ওই যে বললাম সকলে স্রোতের মুখে চলবে না, কেউ কেউ স্রোতের বিপরীতেও চলবে। তো আমি ধরে নেন স্রোতের বিপরীতে চলা একজন মানুষ, এবং স্রোতের বিপরীতে চলাটা অনেক চ্যালেঞ্জিং। এখানে স্রোতের বিপরীতে যারা চলতে যায় তারা আসলে বিফল হয়, তো কেউ কেউ টিকে যায়। তো ধরে নেন আমিও এই 6 বছর ধরে স্রোতের বিপরীতে চলতে চলতে টিকে আছি। এখন আগামী পথটা আমি টিকে থাকবো কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যতটুকু সময় স্রোতের বিপরীতে চলছি, একবারের জন্য আমার মনে হয় না যে আমার জীবনে আমি সিদ্ধান্তটা ভুল নিছি। আমার পরামর্শদাতা কেউ নেই, আমার সিনিয়র কেউ নেই, আমার জুনিয়র কেউ নেই। আমি নিজেই যে সিদ্ধান্তগুলো নিছি, একটা বারের জন্য, একটা সেকেন্ডের জন্য মনে হয় না যে আমার এই সিদ্ধান্তটা ভুল। অনেক হয়তো বলতে পারেন এই বয়সে অনেক কিছু মনে হয়, সংসার ভারী হইলে অনেক কিছু হবে, বাট আমি চলে আসতেছি। 6 বছর ধরে স্রোতের বিপরীতে চলতে চলতে এই পর্যন্ত আসছি। আর মনে করেন খানিকটা পথ বাকি আছে, সেটা শেষ করতে পারলে আমার মনে হয় না আর আমাকে স্রোতের বিপরীতে চলতে হবে। মানে যে পিরিয়ডটা আমাকে স্রোতের বিপরীতে চলতে হয় সেটা অলরেডি শেষ করে ফেলছি। তো যার কারণে আমি এবার তাই বলে আপনাদের পরামর্শ দিব না যে আপনি লেখাপড়া ছেড়ে দিয়ে আমার মতো যাযাবর হয়ে যান, আমার মতো ঘুরে ফিরে হয়ে যান। বাট আমি মনে করি আমার এই সিদ্ধান্তটা খুব সুন্দর হয়েছে। এখন আমি সুন্দরভাবে বিএসসি কমপ্লিট করতে পারবো যদি বেঁচে থাকি, এবং সুন্দরভাবে আমার একটা আর্নিং সোর্স আছে, এবং আমি একজন প্রতিষ্ঠিত এখন এই বয়সে। তো আমার অনেক কোটি কোটি টাকা নাই, কিন্তু আমি প্রতিষ্ঠিত, আমি চলার মতো যথেষ্ট। ঢাকা শহরে সার্ভাইভ করার মতো একটা ছেলের যা কিছু দরকার সব কিছুই আমার আছে। এই যে বললাম, এখন বাকিটা পথ স্রোতের বিপরীতে কতটুকু যেতে পারবো সেটা জানি না, বাট আমি আমার লাইফ নিয়ে হ্যাপি। তো এই হচ্ছে আমার ছোট একটা স্টোরি, যার কারণে এতদিন ধরে আমাকে যারা বুইরা ভাবতেন তাদের জন্য এক বালতি সমবেদনা। আমার ফেসটা একটু বুড়া বুড়া টাইপের, বাট আমি একদম ইয়াং। যাই হোক, এই ছিল আপনাদের মাঝে শেয়ার করার বিষয়। ভালো লাগে এই একটা সময়ের পরে নিজের এই ব্যাপারগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারে, আমার নিজেরও ভালো লাগে। আর আমি জানি আমার অডিয়েন্স অনেক সিনিয়র, অনেক হয়তো আমাকে এতদিন ভাই ভাই বলছেন, কিন্তু এখন দেখতেছেন যে আমি আপনার ছেলের বয়সী, এরকম অডিয়েন্সও আছে, আমি জানি। যাই হোক, ভালো থাকেন সকলে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন দিনের পথ চলা নিয়ে আপনাদের মাঝে। বিদায় নিচ্ছি, বাই বাই।